হ্যালো এভরিওয়ান, আমি সুচিতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, সকাল এখন 9:15 মতন বাজে। আজকে দুবাইয়ের ওয়েদারটা একটু অন্যরকম। চারিদিক কেমন যেন মেঘলা করে রয়েছে, রোদের দেখা তো নেই। তবে এদেশে ঠান্ডাও প্রায় চলেই গেছে। সন্ধ্যের দিকে বাইরে বেরোলে একটু হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা লাগছে, তবে সেটাকে ঠান্ডা ঠিক বলা যায় না। তবে বসন্তের সময় আমাদের দেশে যেরকম ওয়েদার থাকে, এদেশেও ঠিক তেমনি। তবে এপ্রিল মাস অবধি দুবাইয়ের ওয়েদার মোটামুটি ভালোই থাকে। সামনের মঙ্গলবার থেকে ছেলেদের স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে। ওদের এতদিন গ্রেড সিস্টেম ছিল, ওর এখন ক্লাস 4 চলছে। ক্লাস 5 থেকে আর গ্রেড থাকবে না। আমরা ছোটোবেলায় যেরকমভাবে পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের সময় তো গ্রেড ছিল না। ক্লাস 5 থেকে এদেরও এরকমভাবেই পরীক্ষা স্টার্ট হবে। আর এই ছেলে মেয়েদের স্কুলের পরীক্ষা চললে বাচ্চাদের যত না চিন্তা থাকে, বাবা মায়েদের টেনশন বেশি হয়। আর তাই অন্য মায়েদের মতন আমারও সেই দিন আসছে আর কি। আজকে একটু চিকেন কোফতাকারি বানাবো, আর সেই কোফতাকারি নিয়ে যাব রাসাল খাইমা। ওখানে আমাদের এক পরিচিত দাদা আছেন, আজকে ওনার বাড়ি যাওয়ারই প্ল্যান আছে আমাদের। এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়ে এখন একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে কোফতাগুলো ভীষণ সফট হয়। লেবুর রস অথবা ভিনিগার অথবা দই দিলে কোফতাগুলো ভীষণ সুন্দর হয়। আর এই তিনটের একটাও যদি না দেন, তাহলে দেখবেন খাবার সময় কোফতাগুলো একদম বলের মতন শক্ত হয়ে গেছে। আসলে মনে মনে ভাবছিলাম যে ওই দাদার জন্য কি নিয়ে যাওয়া যায়। ওই দাদা একাই থাকেন, ওনার ফ্যামিলি ব্যাঙ্গালোরে থাকে। তার উপর শুনেছি ওই দাদার নাকি ডায়াবেটিসও আছে, তাই মিষ্টি নিয়ে যাওয়ারও কোনো গল্প নেই। তাই ভাবলাম কিছু একটা রান্না করেই নিয়ে যাই। তো এখানে নুন, গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নিই। তারপরে অন্য জিনিসগুলো একে একে অ্যাড করব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু গ্রেট করে দেবো আদা। এগুলো পেস্টও দেওয়া যেতে পারে। আর বাইন্ডিংয়ের জন্য দেবো একটা ডিম, ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম ছাতু। আমি এই কোফতা বা কাবাব বানানোতে বেসনটা দিই না, কারণ বেসনটা কেমন যেন একটা কাঁচা গন্ধ বেরোয় রান্না হয়ে যাওয়ার পরেও। সেই কারণে আমি ছাতু অ্যাড করি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে বলের মতন বানিয়ে নেব। চিকেনের যে সলিড পিসগুলো থাকে, সেগুলো কারিতে দিলে কেউই খেতে চায় না। আর তাই ওই সলিড পিসগুলোকে আলাদা করে সরিয়ে রাখি, তারপর কিছু না কিছু একটা রেসিপি বানিয়ে নিই। আমাকে কিছুদিন আগে এক দিদি প্রশ্ন করেছিলেন যে তোমাদের ওখানে কোন ভাষায় কথা বলা হয়। আসল কথা হচ্ছে ইউএইর জাতীয় ভাষা হচ্ছে অ্যারাবিক। আমাদের দেশে যেরকম বাংলা, হিন্দি বা যে স্টেটের যে ভাষা, আর ওখানকার স্কুলগুলোতেও সেই ভাষাগুলোই ম্যান্ডেটারি থাকে, মানে পড়তেই হয়। সেরকম এদেশের স্কুলগুলোতে অ্যারাবিক হচ্ছে বাধ্যতামূলক, মানে স্কুলে অ্যারাবিক পড়তেই হবে। কিন্তু রাস্তাঘাটে বেরোলে বা কারোর সঙ্গে কমিউনিকেশন করতে হলে ইংলিশটাই চলে, কারণ এদেশে যত মানুষ আছেন বেশিরভাগই তো সবাই অন্যান্য কান্ট্রি থেকেই এসেছেন। তাই অ্যারাবিক বলতে না পারলেও মোটামুটি ইংলিশেই কাজ চালানো যায়। এবার ধরুন সবাই আপন আপন দেশের লোকের সঙ্গে দেখা হলে নিজেদের ভাষায় কথা বলেন, যেরকম আমরা কোনো বাঙালি দেখতে পেলে বাংলায় কথা বলি, বা ধরুন একে অপরকে দেখে যখন বোঝা যায় ইন্ডিয়ান, তখন সেটা বুঝতে পেরে হিন্দিতেও কনভারসেশন শুরু হয়ে যায়। ইন্ডিয়া, পাকিস্তান আর নেপাল, এই 3 দেশের লোকজনের সঙ্গে মোটামুটি হিন্দিতে কথা বলাই যায়। এবার বাকি যে সমস্ত কান্ট্রির লোকজনরা এখানে আছেন, তাদের সঙ্গে তো ইংলিশ ছাড়া আর কোনো ভাষা তারা বুঝতেও পারবেন না। এদিকে গল্প করতে করতে রান্নাটা আমার অলমোস্ট হয়েই গেছে। ফুটন্ত গ্রেভিতে এখন কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতাগুলো একটু ভালো মতন ফুটে গেলেই নামিয়ে নেব। তবে একটু ঝোল ঝোল রাখবো, কারণ কোফতাগুলো কিছুটা ঝোল টেনে নেবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি। এখন এবারে প্যাকিং করার পালা। অনেকটা রাস্তা যাব, তাই ঠিকঠাক প্যাকিং না করলে যদি বাই চান্স রাস্তায় বক্সের ঢাকনাটা খুলে যায়, তখন আর এক বিপদ। চলুন এবারে বেরোই। যা টাইম দিয়ে রেখেছিলাম ওই দাদাকে, তার থেকে আমরা 1 ঘন্টা লেট। আর দুবাই থেকে রাসাল খাইমা যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, 126 কিলোমিটার দূরে। এই রাসাল খাইমা হচ্ছে ইউএই কান্ট্রির যে 7টা এমিরেটস আছে, যেরকম দুবাই, আবুধাবি, শারজা, আজমান, সেরকম রাসাল খাইমা হচ্ছে আর একটা এমিরেটস। তাড়াহুড়োতে সোয়েটারগুলো ভুলে গেছিলাম, যদিও এখন ঠান্ডা সেরকম নেই, তবুও সাথে নিয়ে রাখলাম, কারণ সিজন চেঞ্জের সময় তো হুট করে ঠান্ডাটা লেগে যাবে। আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে, মনে হয় কোনো না কোনো সাইডে ঠিক বৃষ্টি হয়েছে। তবে এদেশে গাড়ি নিয়ে বেরোলে যদি কোনো কারণে কোনো রাস্তা একটু ভুল করে ফেলেন, মানে ধরুন ডান দিকে যেতে হবে, আপনি হয়তো ভুল করে বাঁ দিকে চলে গেছেন, তাহলে তার খেসারত যে কী হারে দিতে হয়, যেরকম আমাদের এখন দিতে হচ্ছে। আমাদের ডান দিকের একটা রাস্তা নেওয়ার কথা ছিল, সেটা ভুল করে আমরা বাঁ দিকে নিয়ে ফেলেছি। আর এদেশে যদি এরকম ধরনের ভুল হয়, তাহলে আপনাকে প্রায় 10-15 কিলোমিটার যেতে হবে, তারপর একটা ইউটার্ন নেওয়ার সুযোগ পাবেন আপনি।
তবে হ্যাঁ, ইউটার্ন নেওয়ার পর যে ওখানেই গল্প শেষ তা কিন্তু না, কারণ ইউটার্ন নেওয়ার পর আপনাকে আপনার ওই পুরনো জায়গাটায় ফেরত আসতে, মানে যেখান থেকে আপনি ডান দিকে ঘুরবেন সেই জায়গা অবধি আসতেও আবার আপনাকে 10-15 কিলোমিটার ব্যাক করে আসতে হবে। তারপর সেখান থেকে আপনি আপনার সঠিক রাস্তা পাবেন। মানে রাস্তা ভুল হয়েছে বলে যে একটা শর্টকাট কিছু পন্থা নেবেন সেই সুযোগ কিন্তু এদেশে পাবেন না। তো আমাদের এরকম ভুল তো এখন প্রায় হতেই থাকছে, কারণ এদেশে নতুন গাড়ি নিয়ে বেরোনো হচ্ছে, আর তার উপর আবার সব রাস্তাই মোটামুটি আমাদের কাছে অচেনা। এই যে রাস্তার দুই সাইডে এখন শুধু মরুভূমি আর মরুভূমি, আর দুই পাশে প্রচুর উটও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরায় সেগুলো ধরা পড়ছে না, কারণ অনেক দূরে যেহেতু রয়েছে তারা। ওই দেখুন দূরে উট দেখতে পাওয়া যাচ্ছে, এরকমভাবে দল বেঁধে রয়েছে ওরা একসঙ্গে। আমরা প্রায় চলে এসেছি ওই দাদার বাড়ির কাছাকাছি। ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়েই আমরা এখন যাব। এদিকে কত পায়রা উঠছে একবার দেখুন। এই পায়রাগুলো কিন্তু সব পোষা, এখানে অনেকেই আছেন যারা এই পায়রাগুলো পোষেন। ওই যে দাদা দাঁড়িয়ে আছেন আমাদের জন্য নিচে। এর আগেও 2-1বার এই দাদার বাড়ি এসেছিলাম আমরা এখানে। সারা দুবাইতে তো আমরা পাটালি গুড় খুঁজছিলাম, সে তো আর পেলাম না। বাঙালি যে কটা গ্রুপ ছিল সবাইকে মোটামুটি বলে রেখেছিলাম, তো এই দাদা এখানে পাটালি গুড় পেয়েছিলেন, তো আমাদের জন্য কিনে রেখেছেন। ব্যালকনির থেকে কত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে, আর চারিদিক নিরিবিলি শান্ত। এরকম ব্যালকনিতে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। এটা আর একটা ব্যালকনি, এখান থেকেও বাইরের দৃশ্যটা দেখুন, অপূর্ব। তো এখানে আমাদের লাঞ্চের আয়োজন। দাদা তো এখানে একাই থাকেন, তো দাদার যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাদের জন্য রান্নাগুলো করে দিয়ে গেছে। আজকের লাঞ্চটা একদম ননভেজে ভরপুর, মাটন কারি, এগ কারি, চিকেন কোফতা কারি, তার সঙ্গে পায়েস, ভাত, এগুলো তো রয়েছে। এই যে বলছিলাম পাটালি গুড়ের কথা, দাদা আমাদের জন্য কিনে রেখেছেন 2 প্যাকেট পাটালি গুড়। এদেশে বাংলাদেশ থেকে পাটালি গুড়গুলো আসে, আর এই রাসেল খাইমাতে প্রচুর বাংলাদেশি শপ আছে যেখানে আমাদের সমস্ত বাঙালি খাবার দাবার পাওয়া যায়, যেগুলো আমরা দুবাইতে খুঁজেও পাই না। তো আজকে আমরা বাড়ি ফেরার পথে বাংলাদেশি মার্কেটে যাব একবার, এখান থেকে আজকে বাজার হাট করে নিয়ে যাব। এই বাংলাদেশি দোকানগুলোতে এমন অনেক শাকসবজি, মাছ থাকে যেগুলো আমরা দুবাইতে খুঁজেও পাই না। এই দাদা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংটা এমনভাবে তৈরি মনে হচ্ছে যেন জাহাজের মতন, সমুদ্রের ওপরে বিল্ডিংটা ভাসছে। এখন আমরা চলে এসেছি একটা বাংলাদেশি মার্কেটে, যেখানে ফল মূল, শাক সবজি, মশলা, মাছ মাংস, ডিম, গ্রসারির জিনিস সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এদেশে এরকম বাংলাদেশি মার্কেট প্রচুর দেখতে পাওয়া যায়, কিন্তু দুবাইয়ে আমরা যেখানে থাকি সেই এরিয়ার আশেপাশে বাংলাদেশি মার্কেট খুব একটা নেই বললেই চলে, আর যেগুলো আছে সেগুলো আমাদের বাড়ির থেকে অনেক দূরে দূরে, তাই আর সেভাবে যাওয়া হয় না। এখান থেকে আজকে আমরা প্রচুর শাক সবজি সব কিনে নিয়েছি। এত ভালো লাগছিল সব তাজা তাজা সবজি দেখে, আর লোভ সামলাতে পারলাম না, তাই প্রচুর কিনে ফেললাম। আর তার সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজকুলি, যেটা আমরা সারা দুবাইতে পাইনি। শীতকাল প্রায় চলেই গেল, 2 ব্যাগ ভর্তি করে সবজি কেনা হয়ে গেছে। এবার যাব বাংলাদেশি মাছের দোকানে। এই বাংলাদেশি মাছের দোকানগুলোতে পুঁটি মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, ট্যাংরা, পাবদা সবই প্রায় পাওয়া যায়, কিন্তু সবই ফ্রোজেন অবস্থায়। নেই মামার চেয়ে কানা মামা ভালো, কি বলেন? বিদেশে বসে এই সমস্ত মাছ যে পাচ্ছি, এই আমার ভাগ্য ভালো। আমরা আজকে এখান থেকে দেশি পুঁটি মাছ নেব কিছু। দেশি পুঁটি মাছ আমরা দুবাইতে একদমই পাই না।
যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।